ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা এসেছে। তাকে তো গুজরাটের কসাই বলা হয়। এই ঘটনাগুলো তো সবার চোখের সামনে ঘটেছে। 2 থেকে 5,000 মুসলমান মেরে ফেলেছে বিজেপির হিন্দুত্ববাদী যে ফ্যাসিস্ট পলিটিক্স। অখণ্ড ভারত প্রতিষ্ঠা তো দূরের কথা, তার যতটুকু ভারত আছে এতটুকু ভারত রাখাটাই তার জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই বিষয়টি কি শুধু নিরাপত্তা ইস্যু নাকি বাংলাদেশকে দেয়া এক ধরনের রাজনৈতিক বার্তা? দেখেন, সীমান্তে কাঁটাতারের বেড়া তো নতুন কোনো ফেনোমেনা না, লম্বা সময় ধরে চলছে। আমাদের পশ্চিম সীমান্তে যদি দেখেন 2000+ কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলার সাথে, সেখানে অলমোস্ট 550-600 কিলোমিটার সম্ভবত বাকি আছে। বাকিটাতে কিন্তু অলরেডি তা কাঁটাতার দেওয়া হয়ে গেছে। এবং কোনো কোনো সীমান্তে আপনি যদি সিলেটের সাথে করিমগঞ্জের যে সীমান্তগুলো, সেখানে খুব ভয়ঙ্কর কাঁটাতার দেওয়া হয়েছে। আপনার ইলেকট্রিক শকের মানে ফ্যাসিলিটি পর্যন্ত আছে। এবং সেখানে প্রায় দেখবেন ওখানে যারা মারা যায় তারা কিন্তু ইলেকট্রিক মানে শকের শিকার হয়ে মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে শুধু সীমান্ত কাঁটাতার আকারে দেখলে চলবে না। এটা ভারতের যে বিজেপির হিন্দুত্ববাদী যে ফ্যাসিস্ট পলিটিক্স, সেই রাজনীতির ফ্রেমে বিষয়টাকে দেখতে হবে যে হিন্দুত্ববাদ মিলে যে অখণ্ড ভারত, যে আপনার হিমালয় হিন্দুকুশ থেকে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত পুরোটা মিলে তারা যে একটা কাল্পনিক রাষ্ট্রকে দেখে, যে এরা তাদের গোল্ডেন এরা তারা মনে করে আর কি, যেটা হিস্টোরিক্যালি প্রুভেন না, এটা একটা সিম্পলি একটা লেজেন্ড, কিংবদন্তি আর কি। তো সেই রকম একটা ফ্যাসিস্ট আইডিয়ার জায়গা থেকে তারা যে কাজটা করতেছে সেই পলিটিক্যাল ক্যানভাসে দেখতে হবে। ভারতের যে এখন প্রধানমন্ত্রী, তাকে তো গুজরাটের কসাই বলা হতো, 2 থেকে 5,000 মুসলমান মেরে ফেলেছে। আপনার সেই একটা ট্রেনে আগুন দিয়েছে মুসলমানরা তীর্থযাত্রীদেরকে ধরে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এটা বিজেপির লোকরাই করেছে এই অকেশনটাকে ট্রিগার করবার জন্য। তারপরে দেখেন এমন একটা লোক যাকে ইউরোপ আমেরিকা 10 ইয়ার্সের জন্য ব্যান করে দিয়েছিল, ট্রাভেল ব্যান করে দিয়েছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং হবার পরে 14 সাল থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে, এর প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে এখন সম্ভবত আপনার 28টা স্টেট, তো তাদের 21টাতে আপনার এখন বিজেপি রুল করছে, গভর্ন করছে। এবং আমাদের 2 সীমান্তে আসাম ত্রিপুরা এদিকে যেমন পূর্ব দিকে যেমন আছে, পশ্চিম সীমান্তে নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা এসছে। অতএব এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাজনীতির জায়গা থেকে দেখতে হবে যে এইটা সিম্পলি কোনো দলীয় সরকার বদল হয় নাই, যে আপনার রিপাবলিকান পার্টি ক্ষমতায় ছিল, ডেমোক্রেটরা আসছে, আগে গ্রিন ছিল, খ্রিস্টান ডেমোক্রেটরা আসছে, আগে লেবার ছিল, এখন কনজারভেটিভ আসছে। এইরকম কোনো রাজনৈতিক পালাবদল এখানে হয়নি। যেটা হচ্ছে সেটার সাথে আপনি তুলনা করতে পারবেন 1920s হিটলারের উত্থানের সাথে, জার্মানিতে নাৎসিদের উত্থানের সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিস্ট মুসোলিনিদের উত্থানের সাথে। এবং তারা সবাই কিন্তু ইলেক্টেড ছিল। ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে এসে তারা কিভাবে অথরিটেরিয়ান রুল কায়েম করেছে এবং নিজের রাষ্ট্র নাগরিকদেরকে আদার করেছে, অপর করেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা করবার মধ্য দিয়ে হিটলার কি জার্মানিকে খুব এগিয়ে দিয়েছিল, না আসলে ধ্বংস করে দিয়ে গেছে? মুসোলিনি কি ইটালির জন্য অনেক গর্বের বিষয়, না আসলে তাকে একটা পরাজয় এবং একটা লজ্জাজনক ইতিহাসের অংশীদার করে দিয়ে গেছে? আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিজেপির রাজনীতি শেষতক যেটা করবে, ভারত রাষ্ট্রকে ভেঙে দেবে, ভারতকে ফ্র্যাকচার করে দেবে রাষ্ট্র হিসাবে। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণ ইন্ডিয়া কিন্তু সিরিয়াসলি এটাকে রিভোল্ট করতেছে। তামিলনাড়ু, কেরালা হিন্দিতে সাইনবোর্ড মুছে ফেলতেছে। এবং এর আগেও আমরা দেখেছি, নেহেরু যখন জীবিত ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তখন কিন্তু আপনার আইন করে হিন্দি ভাষাকে জাতীয় ভাষা আকারে সব জায়গায় চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল। সারা ভারতবর্ষ ফুঁসে উঠেছিল। দক্ষিণ ভারতে 500-র উপর লোক মেরে ফেলছে পুলিশ আপনার 1 সপ্তাহের ভিতরে। অতএব এই যে ফেনোমেনা, এবং দেখেন কংগ্রেস কত ম্যাচিউর ডিল করেছে, তারা এই আইন এনফোর্স করা থেকে ফিরে চলে এসছে। অতএব সেই জায়গাতে আজকে বিজেপির যেই রাজনীতিটা তারা করবার চেষ্টা করছে, এইটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা তো দূরের কথা, তার যতটুকু ভারত আছে এতটুকু ভারত রাখাটাই তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে ভবিষ্যতে। অতএব এইটাকে শুধু সীমান্তে কাঁটাতার আকারে দেখা, অথবা এপার বাংলা ওপার বাংলার ভিতরে কি সম্পর্কের বিভেদ রেখা উঠছে কিনা, এটা হিস্টোরিক্যালি বারবার প্রমাণিত হয়েছে
যে পশ্চিম বাংলার মধ্যবিত্ত হিন্দু শিক্ষিত উচ্চবর্ণের বাঙালিরা বরাবরই বাঙালিয়ানাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র প্রকল্পের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। যখন আপনার পূর্ব বাংলা আসাম মিলে ব্রিটিশরা একটা প্রশাসনিক ইউনিট করে, সেই ইউনিটের বিপক্ষে কিন্তু তারাই আপনার সন্ত্রাসবাদী রাজনীতিতে গেছে, যুগান্তর অনুশীলন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। একইভাবে আপনার 46-47 কিন্তু শরৎচন্দ্র বসু, কিরণচন্দ্র রায় থেকে শুরু করে সোহরাওয়ার্দী, আবুল হাশেম সবাই মিলে কিন্তু একটা স্বাধীন বাংলা করবার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আপনার গান্ধী, নেহেরু, প্যাটেল ওনারা কিন্তু এই প্রস্তাবনার সাথে একমত হন নাই। অতএব এটা একটা মোটা ক্যানভাসে দেখতে হবে, শুধুমাত্র কাঁটাতারের মধ্য দিয়ে দেখার সুযোগ নাই। ক্ষমতায় আসার মাত্র 2.5 মাসের মাথায় আবারও কেন রাজপথের কর্মসূচি নিয়ে মাঠে ফিরছে বিএনপি? কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টিকে? এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ হচ্ছে যে একটা দল তো দল আকারে টিকে থাকার যে লড়াই, সেটা তাকে তো চালিয়ে যেতে হবে। এবং গত 17-18 বছরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দল আকারে বিএনপির সক্ষমতা সম্পর্কে তো আমরা সবাই অবগত, যে আসলে সে কতটুকু পারফর্ম করতে পেরেছে। এবং তার দল আকারে যে তার দুর্বলতা প্রতি বছর ক্ষণে ক্ষণে আমরা দেখেছি, সেটা তো অনেক পর্যবেক্ষকই বলেছেন যে আওয়ামী লীগকে এই লম্বা সময় শাসন করতে দেওয়াটার ওই ব্যর্থতার ফলশ্রুতিতে এটা হয়েছে। অতএব সেই জায়গাটা সম্পর্কে অবশ্যই তারেক রহমান দলীয় প্রধান হিসাবে উনি জানেন না অথবা বুঝতে পারছেন না, সেটা ধারণা করবার কোনো কারণ নাই। এবং বেগম জিয়াকে আটকে রাখা, বালু ট্রাক দিয়ে মিথ্যা মামলা, হয়রানি করা, এক কাপড়ে নিজের ঘর থেকে বের করে দেওয়া, এই ঘটনাগুলো তো সবার চোখের সামনে ঘটেছে। এবং সেক্ষেত্রে দল আকারে বিএনপি যেই রোল প্লে করবার কথা, তাদের নেতারা যে রোল প্লে করবার কথা, সেটা তারা করতে পারেন নাই। তো সেই জায়গাতে নিঃসন্দেহে দলীয় জায়গা থেকে একটা হচ্ছে ন্যাশনাল পপুলারিটি, আপনি ইলেকটোরাল পপুলারিটির জায়গায় ভোটে জিতে আসছেন, এর মানে এটা না যে আপনি সংগঠন আকারে খুব স্ট্রং। বাংলাদেশের রাজনীতিতে হিস্টোরিক্যালি সংগঠনের স্ট্রং হচ্ছে আওয়ামী লীগের ছিল, আর হচ্ছে ধর্মীয় দলগুলোর আছে আর কি, আপনার খুবই স্ট্রং সংগঠন আছে। তো সেখানে বিএনপি সংগঠন বরাবরই খুব দুর্বল। তো সে জায়গায় আমার মনে হয় যে দলের প্রধান হিসেবে উনি যেটা চিন্তা করছেন, এটা কোনোভাবেই মানে 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 হালকা করে দেখবার সুযোগ নাই, এটা খুব যৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ইন্ট্রোতে যেটা পড়ছিলাম যে এটা না করলে দুর্নীতি গেড়ে বসবে, ব্যাপারটা একদমই তা না আর কি। আপনার দুর্নীতির সাথে গভর্নেন্সের সম্পর্ক এবং ওই যে ত্যাগী নেতাদের মূল্যায়নের কথা আসছে এখানে। প্রশ্ন হচ্ছে এই ত্যাগ করবার কালচার থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। ত্যাগ দরকার নাই, আপনার যোগ্যতার ভিত্তিতে পলিটিক্স করতে হবে। ত্যাগের প্রবলেম হচ্ছে যে 40, 45, 47 বছর বয়সের ছেলেদেরকেও এখনো ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতে হচ্ছে, যাদেরকে আমরা ধরেন যারা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছি সেই সময়টাতে যারা ক্যাম্পাসে ছিল। তো এই যে ত্যাগ এবং ত্যাগ, দেখেন ছাত্র দলের সম্প্রতি যে কমিটি হয়েছে, সারা দেশে ছাত্র দলের নেতারাই কমিটি এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, কুশপুত্তলিকা জ্বালিয়েছে, এগুলো করেছে। কেন? ত্যাগ করেছে, কিন্তু কমিটিতে জায়গা পায়নি। প্রশ্ন হচ্ছে এই ত্যাগের মধ্য দিয়ে কি আপনি ভালো লিডার পাবেন কিনা? ত্যাগের মধ্য দিয়ে যে ছাত্রদল, ছাত্রলীগের গত 40 বছরের পলিটিক্স আমরা দেখেছি, সেখান থেকে ভালো রাজনীতিবিদ কয়জন বেরিয়ে এসছে, যারা আসলে দেশ বোঝে, রাষ্ট্র বোঝে, লেখাপড়া জানে, গভর্নেন্স বোঝে, সেটা তো আমরা দেখি নাই। এবং এই দুই ছাত্র সংগঠনের মধ্য থেকে এই যে ত্যাগ, এই ত্যাগের মধ্য দিয়ে যেটা আসছে, সেটা হচ্ছে দুর্নীতিবাজ, ক্রিমিনাল, সিন্ডিকেট বের হয়ে আসছে। অতএব রাষ্ট্রকে যদি আপনি পরের ফেজে নিতে চান, গভর্নেন্সের জায়গায় ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে এই ত্যাগের ফর্মুলা থেকে পলিটিক্স বের করে নিয়ে আসতে হবে। গণতন্ত্রে ফিরে যেতে হবে, কোনো ত্যাগ নাই। প্রতি বছর 1-2 বছর পর ভোট দিয়ে দিবেন, প্রত্যেকটা শাখা যার যার দলের নেতা কর্মী নির্বাচন করে নেবে, টার্ম শেষ, বিদায় নিয়ে চলে যাবে, পলিটিক্স করবে। পলিটিক্সের গ্রামার তৈরি করা দরকার। এই ত্যাগ এবং মূল্যায়িত না হওয়া এবং এরপরে রাক্ষোভ, বঞ্চনা, মানে এই জিনিসগুলো বাংলাদেশের পলিটিক্সকে যেটা করছে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে দিচ্ছে না। এই জন্য বড় যে দলগুলো যারা দেশ শাসন করেছে, তারা বারবার যেটা করেছে, দেখবেন যেই ফরম্যাটে, ত্যাগের ফরম্যাটে এমপি মন্ত্রী হয়, দেশ চালাইতে পারে না এরপরে গিয়ে।
কারণ হচ্ছে সে একটা এত অযোগ্য ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে নিজেকে বাছাই করতে হয়, কারণ প্রচুর ত্যাগ করেছেন, প্রচুর সময় দিয়েছেন, লেখাপড়া করবার সময় নাই তো, গাড়ির পিছনে দৌড়াইতে হয়, সামনে দৌড়াইতে হয়, গেটের পাশ দিয়া কালো গ্লাস, তারপরে এরকম দূর থেকে সালাম দিতে হয়, মানে এগুলো তো পলিটিক্স হইতে পারে না। এটা তো আপনার সম্মান, মর্যাদাবোধ, ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছে, এবং এই ধরনের ছাত্র নেতাদেরকে দিয়ে আপনি কখনো ন্যাশনাল পলিটিক্স করতে পারবেন না। সরকার এবং রাজনৈতিক দলের পার্থক্য নির্ধারণ করা কতটা জরুরি? বটেই জরুরি, এবং সেটা নিয়ে আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা লম্বা আলোচনা করেছিলাম যে যারা দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, ইভেন পার্লামেন্টের প্রধানও এক ব্যক্তি হওয়া উচিত না, এই তর্কটাও তখন এসেছিল। কিন্তু স্যাডলি প্রায় অনেক দলই এটার সাথে একমত হয়েছিল, বিএনপি এটার সাথে একমত না হওয়ার কারণে যেটা হয়েছে, এই আলোচনাটা বেশি দূর এগোয় নাই। কিন্তু এই প্রস্তাবনাটা নিয়ে সিরিয়াসলি আলোচনা হয়েছে যে সরকার প্রধান আর দলীয় প্রধান আলাদা হওয়া উচিত, এবং এই তর্কগুলো কিন্তু বিএনপিরও একটা বড় অংশের মধ্যে দেখেছিলাম যে গ্রহণ করবার একটা মানসিকতায় আওয়ামী লীগের আমলে, যে শেখ হাসিনাকে দেখে যেটা মনে হয়েছে যে তার সাম্রাজ্যটাই হচ্ছে সারা বাংলাদেশ, ওটাই হচ্ছে দল, ওটাই হচ্ছে সরকার, ওটাই হচ্ছে কেন্দ্র, ওটাই রাষ্ট্র, ওটাই বাংলাদেশ, ওই বিল্ডিংটা ধসে পড়া মানে বাংলাদেশ ধসে পড়া। অতএব এই যে কেন্দ্রীভূত রাজনীতির ক্ষতি যেটা আমরা গত 17 বছরে দেখেছি, সেখান থেকে মেইনলি এইটা সংস্কার করবার আলাপটা এসেছিল। আমরা আশা করেছিলাম যে অভিজ্ঞতা থেকে বিএনপি এটার সাথে একমত হবে, এখনো আমরা আশা করছি যে এগুলোকে যদি প্রাতিষ্ঠানিক ফর্মে না নেওয়া যায় তাহলে দল আকারে এই পুরাতন রাজনীতি সার্ভাইভ করবে না। ডাইনেস্টি পলিটিক্স তার লাস্ট জেনারেশনে আছে, বাংলাদেশ আর ডাইনেস্টি পলিটিক্সে ফিরবে না, কন্টিনিউ হবে না। দিস ইজ এ রিয়ালিটি। এবং আমাদের পাশের দেশগুলোতে দেখেন, আপনার ভুট্টো ফ্যামিলি পাকিস্তানে খুব ভালো করছে না কিন্তু পলিটিক্সে, গান্ধী ফ্যামিলি দেখেন 3rd 4th জেনারেশনে এসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা কিন্তু ন্যাশনাল পলিটিক্সের কংগ্রেসকে ক্ষমতায় নেবার মতো যোগ্যতা, কনফিডেন্স তৈরি করতে পারছে না। সো আমরা এটা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কায় ডাইনেস্টি পলিটিক্স থেকে বের হয়ে চলে আসছে, নেপালে চলে আসছে, রাজপরিবার নাই এখন আর। সো বাংলাদেশেও আমরা যেটা দেখতে পাচ্ছি, ডাইনেস্টি পলিটিক্সের লাস্ট স্টেজ চলছে, এইটা আর কন্টিনিউ হবে না। অতএব বিএনপিকে যদি দল আকারে সার্ভাইভ করতে হয়, তাকে প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাজনৈতিক ফরম্যাটে এটা দাঁড় করাতে হবে, এর কোনো বিকল্প নাই। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। নির্বাচনী বাস্তবতা আপনি স্বচক্ষে দেখেছেন, নির্বাচনী মাঠে আপনিও ছিলেন। 227 আসনের 4.5 কোটি টাকা ব্যয়ে নির্বাচন করা বাংলাদেশের বাস্তবতা আদৌ সম্ভব কিনা? না, সম্ভব না, অ্যাবসলিউটলি পসিবল না। এটা আমার অভিজ্ঞতা একদমই প্র্যাকটিক্যাল না, বরং কোনো আসনেই এর থেকে বেশি টাকা খরচ হওয়ার কথা আর কি। তো এখন ওনারা একটা রাজনৈতিক দল কোন ফরম্যাটে এই হিসাব অ্যাকাউন্টিংটা করেছেন, এটা সিম্পলি বিশ্বাসযোগ্য না আর কি। কারণ আমার নির্বাচন, এবং আমি নিজেও তো ধরেন শতাধিক প্রার্থী জানি, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দল থেকে নির্বাচন করেছে আর কি। আমার এলাকাতে একটা দলের একজন প্রার্থী 14 কোটি টাকা খরচ করেছেন বলে তার দলের নেতাকর্মীরা বলেছেন আর কি। তো এখন একটা দল 200+ আসনে নির্বাচন করেছে মাত্র 4.5-5 কোটি টাকা খরচ করে, এটা বাংলাদেশের বিশ্বাসযোগ্য কথা না আর কি। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ বাজার দাবি করছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে এবং সরকারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই আছে, সামনে আমাদের বড় ধরনের বিপদ। আবার অন্যদিকে আমরা দেখছি অনেক বিশ্লেষক কিন্তু বলতে চাইছেন যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বলয়ে ঢুকে গিয়েছে, আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে আপনার মতামত জানতে চাই। অনেক বড় ক্যানভাস হয়ে গেছে আর কি। ফরহাদ ভাইয়ের এই কমেন্ট আমি কোনো বক্তব্য শুনিও নাই এবং পড়ি নাই ব্যক্তিগতভাবে। এই জন্য প্রথম কথা হচ্ছে যে কোনো সুপার পাওয়ার অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলোতে সে ইনফ্লুয়েন্স মেক করে, এইটা আপনি মানে আইডিয়ালিজমে বাস করতে পারেন, কিন্তু এটাই হলো বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 24টাকে কি কেউ এসে আসলে বদলায় দিতে পারবে? আগে করলো না কেন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বাড়িধারার দূতাবাস পাড়াতে বছরের পর বছর তাকায়া ছিল না? শত মিটিং হয়েছে না, করেছে না? আমরাও বহু মিটিংয়ে গিয়েছি। কেউ তো এসে 14-র পরে, 18-র পরে, 24-এর পরে এসে এখানে রেজিম চেঞ্জ করে দেয় নাই, কিছু করে নাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে একটা স্বতঃস্ফূর্ত রিয়ালিটি তৈরি হয়েছে, যেটা ইনফ্যাক্ট আপনি শুরুর দিকের কথা মাথায় রাখেন যে বেইজিং সফরটা শেখ হাসিনার ডিজাস্টার ছিল, তাকে মোটামুটি পত্র পাঠে 2 দিন আগে বিদায় করে দেওয়া হয়েছে $100-200 মিলিয়ন দিয়ে। এবং এইটার যে পিআর ডিজাস্টার, এটাকে মোকাবেলা করবার জন্য
কোটাকে কিন্তু শুরুতে ছাত্রলীগ থেকে শুরু করে গণমাধ্যম প্রমোট করেছে, শাহবাগে বসতে দিয়েছে। এর আগে রাজনীতিতে আপনি দেখেছেন না, 10 মিনিটের জন্য মিছিল করতে পারে নাই বিএনপি জামাত, অফিসের সামনে বসতে পারে নাই, সারা দেশের রাজনৈতিক অফিস বন্ধ ছিল। বহু নজির আমরা দেখেছি। তাহলে শাহবাগে ব্রেকিং নিউজ আকারে ঘন্টায় ঘন্টায় কোটা বিরোধী আন্দোলন তো আমরা দেখেছি। সেটা তাহলে শুরুর দিকে কিন্তু এটাকে প্রণোদনা দেওয়া হয়েছে, পোলাপানকে একটু উস্কায় সারা বাংলাদেশকে শাহবাগে নিয়ে আসি যেন আমার বেইজিং সফরের ডিজাস্টারটা মানুষ ভুলে যায়। ইভেনচুয়ালি এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সিচুয়েশন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা গণ অভ্যুত্থান হবার জন্য যত ধরনের ক্ষোভ, বঞ্চনার উপকরণ একটা সমাজে বিরাজ করবার প্রয়োজন ছিল, তার প্রত্যেকটা এখানে বিরাজ করেছে। শুধু সিম্পলি একটা সিচুয়েশন এখানে ইগনাইট করেছে, এই প্রত্যেকটা জায়গাকে ডটগুলোকে কানেক্ট করেছে। অতএব এরকম একটা জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানকে কোনো সুপার পাওয়ারের ঢালিতে ঢেলে দেওয়াটা হচ্ছে আমার শত শত শহীদ, আহত ভাই বোনদের ত্যাগকে ছোট করা হবে। এর মানে এটা না যে আপনার বাংলাদেশে সুপার পাওয়ারের ইনফ্লুয়েন্স আগে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কোনো দেশ ইরানের মতো সারা পৃথিবীর অধিকাংশ দেশ চায়নার মতো আমেরিকার বিপক্ষে ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দাঁড়াতে পারে না, এটা তার সক্ষমতা থাকে না। অতএব সেই জায়গাতে ইনফ্লুয়েন্সের জায়গা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু গণ অভ্যুত্থানের চ্যালেঞ্জ যেমন আছে, এখানে আমাদের ফেইলিওর আছে, অনেক কিছু আমরা বাস্তবায়ন করতে পারি না, এগুলো সত্য। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানটা বিদেশিরা এসে করে দিয়েছে, ঠিক এক্স্যাক্টলি এরকম একটা সুইপিং কমেন্টের সাথে আমি একমত না। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।